ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চেয়ে টাইগারদের শক্তি কি কম? পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড বলছেন, দেখতে ছোটখাটো হলেও হাতে বেশ পাওয়ার আছে বাংলার ব্যাটারদেরও। 22 গজে যেন নিয়মিত বড় শট খেলতে পারে সেই টেকনিক আর সাহস দিয়ে যাচ্ছেন এই ইংলিশম্যান। তার বিশেষ ক্যাম্পে কোন টাইগার সবচেয়ে বেশি নজর টানলো সেই উত্তরও দিয়েছেন সিলেটে প্রেস মিটে। সাইফুল রূপকের রিপোর্ট। WWE রেসলিংয়ে দেখা যায় রক, ট্রিপল এইচ, আন্ডারটেকাররা স্লেজ হ্যামার কিংবা লম্বা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন। ক্রিকেট মাঠে 22 গজে জাকেরও কি একই রকম তাণ্ডব চালাবেন? স্লেজ হ্যামার দিয়েই টোটকা। শুধু পাওয়ার হিটিং স্কিলই বাড়ছে না, রক্ত গরম হচ্ছে, প্রতিপক্ষকে ভেঙে চুড়ে দেওয়ার সাহস ও জেদও বাড়ছে। গেল এক বছরে 3 ফর্মেটেই দারুণ সব ছক্কা মেরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক। দিন 5 আগে ঢাকায় এই ফিনিশারকে জিজ্ঞেস করা হয়েছিল, পাওয়ার হিটিং কোচ কি জাকেরে মুগ্ধ? তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন, বাট ভালো বলছেন। চায়ের শহরে 4 দিনের ট্রেনিং শেষে সংবাদ মাধ্যমের সামনে জুলিয়ান উড জাকেরকেই দিলেন লেটার মার্কস। If I was going to pick one, Yaqub, I think he's dangerous. The Iceman, I think he's dangerous. ইনডোরে কি আউটডোরে সপ্তাহ জুড়েই নানান তরিকায় পাওয়ার হিটিং স্কিল শেখাচ্ছেন জুলিয়ান উড। শরীরী ভাষা বলে দেয় ব্যাটাররাও উডের তালিমে সন্তুষ্ট, আত্মবিশ্বাস বাড়ছে, পিচে ফায়দাও মিলছে অনেকের। প্রশ্ন হলো, টাইগাররাও কি এখন ম্যাচের নানা সিচুয়েশনে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারবে? My job is to give them the tools and to give them the mindset to make them think they can, and they can, trust me. আমার কাজ হলো তাদেরকে বিশ্বাস করানো যে তারা পাওয়ার হিটিং করতে পারে। আসলেই তারা পারে। আমার বার্তাটা হলো, বড় শট মারতে না পারলে সিঙ্গেল ডাবল নাও, কোনোভাবেই ডট দেওয়া যাবে না। আসার কথা হলো, আমাদের দলে বেশ কজন পাওয়ার হিটার আছে, তারা যেন ধারাবাহিকভাবে বড় শট খেলতে পারে, ওই লক্ষ্যেই আমি কাজ করছি। A couple of power plays here, 2 or 3 power plays here, which is great. So I'm looking at making them more consistency, having more consistency in their ball striking. সাধারণত বেসবলের সুইং ভালো করার জন্য প্রো ভেলোসিটি ব্যাটের ব্যবহার হয়। তা দিয়েই লিটনদের ব্যাট সুইং আরো পোক্ত করছেন ইংলিশ পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড। শোনা যাচ্ছে টাইগার ব্যাটাররাও মুগ্ধ, এই ব্যাট কিনতে আগ্রহী অনেকে। কি কি সুবিধা পাওয়া যায় প্রো ভেলোসিটি ব্যাটে? Pro Velocity bat is one of the best training tools out there. It cleans up your swing. প্রো ভেলোসিটি ব্যাট ব্যাটারের সুইংটা দুর্দান্ত করে তোলে। এই ব্যাটটা একটু ভারী, যে কারণে মাসলের ব্যবহারটাও ভালো হয়। দ্রুত এবং জোরে শট খেলার দীক্ষাটাও এই ব্যাট দিয়ে নেওয়া যায়। ব্যাট সুইং ঠিকঠাক না হলে এটায় ডাবল আওয়াজও হয় না, অর্থাৎ ব্যাট সুইং ঠিকঠাক হলো কিনা তা ব্যাটাররা নগদেই বুঝে যাচ্ছে। টাইগাররা ব্যবহার করার পর তাদের ব্যাট সুইং এবং শটের উন্নতি আমি দেখেছি। Right, then it doesn't work. So for the players, it's instant feedback. And I've seen a difference in their swing since they've been using that. চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে টিম বাংলাদেশ। উডের তালিমে কি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তামিম, লিটন, জাকের, শামীমরা? But they have power, trust me, they've got enough power. সাইফুল রূপক, 71, সিলেট। এভাবেও হেরে আসা যায়, এভাবেও একটা দলের হতে পারে ভরাডুবি। টপ অ্যান্ড টি-20তে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশে দল হেরেই প্রমাণ করলো তাদের অবস্থানটা আসলে কোথায়। ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে 7 উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল। দিন শেষে কিছুটা আশাবাদী করছে জিসান আলমের ব্যাটিং। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ইয়াং সেন্সেশন, এজ লেভেলে সাড়া জাগানো আর বর্তমান এ দলের ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট পারফর্মার জিসান আলম। গেল ঢাকা প্রিমিয়ার লিগের শেষ 2 ম্যাচে পেয়েছিলেন 50। এরপর আরও 2টো লিস্টে ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে, সেখানেও একটা 50 আর একটা 30+ ইনিংস। ফরম্যাট পাল্টালো, ডারউইনে টপ এন্ড টি-20তে ওপেনিং স্লট সামলানোর ভার পড়ল এই তরুণের কাঁধে। বাংলাদেশ এ দলের হয়ে সুপার সিনেম্যাটিক কিছু করে ফেলেছেন এমনটা বলা যাবে না, তবে জাতীয় দলে ইন আউট করতে করতে চুল পেকে যাওয়া বাকি সব সিনিয়র ব্যাটারদের চেয়ে থাকলেন এগিয়ে। আসরের শেষ ইনিংসটা শেষ করলেন 50 করে। তখন হিসেব বলছে এবারে টপ এন্ড টি-20তে জিসান আলম চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। বাকি শীর্ষ ব্যাটাররা স্ট্রাইক রেটে জিসানের চেয়ে যোজন এগিয়ে বটে, তবে বাংলাদেশের হিসেবে জিসান টপ নচ। ম্যাচ শেষে যদিও নিজের 4 নম্বর অবস্থানটা নেমে 6 হয়েছে। শুরুতে জিসান আর ফিনিশিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে আফিফ হোসেন ধ্রুবর 49 রানের ফিনিশিং টাচ বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ল 4 উইকেটে 175। ইয়াসির রাব্বির 15 বলে 25 রানের ক্যামিওটাও এর পেছনে ভূমিকা রেখেছে যথেষ্ট।
চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে হয়তো বাংলাদেশ এ দলের বোলাররা কিছুটা বেশি রিল্যাক্স। তার শোধ তুললেন অ্যাডিলেডের 2 ওপেনার। প্রথম উইকেটে তারা তুলল 123, সেটাও 13 ওভার পূর্ণ হওয়ার আগেই। ম্যাচের আর বাকি থাকে কি? 35 বলে 35 রানে জ্যাক উইন্টারকে ফিরিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর হ্যারি নেলসনকে 3 রানে ফেরালেও কাজের কাজ হয়নি কিছুই। ম্যাকেঞ্জি হার্ভিকে থামাতে পারেনি কোনো টাইগার বোলার। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং রান তো নিয়েছেনই, মাত্র 53 বলে এই ওপেনার পূরণ করেছেন নিজের সেঞ্চুরিও। টপ এন্ড টি-20তে এবারে নুরুল হাসান সোহানরা এসেছিল চ্যাম্পিয়ন হতে, তবে মিলল না সেমি-ফাইনালের টিকিটও। 6 ম্যাচে জয় মাত্র 2টিতে 11 দলের মধ্যে 9 নম্বরে থেকে দেশে ফিরছে ওরা। ওপেন টি-20 সিরিজে বেশি স্ট্রাইক রেট নিয়েও নির্বাচকদের নজর কাটতে পারেনি জিসান আলম। তার বদলে কেন সাইফ হাসান 4 বছর পরে দলে ফিরল সেই ব্যাখ্যা দিয়েছেন সিলেকশন প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। মিরাজের দল থেকে বাদ পড়া আর সোহানের ফেরা নিয়েও পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। এদিকে এশিয়ার সেরা হতে আবেগ নয়, বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে এগোনোর কথা বললেন চিফ সিলেক্টর। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সুযোগ পাবো, ভালো খেলার চেষ্টা করবো। ওই একটা সুযোগের তৃষ্ণা মেটাতেই সাইফকে প্রায় 4 বছর অপেক্ষা করতে হলো। এশিয়া কাপের দলে একমাত্র চমকের নাম সাইফ হাসান। টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লাগা এই ওপেনার টি-20 দলে আবারও ডাক পাবেন নিজেও হয়তো ভাবেননি। কিন্তু গাজী আশরাফ হোসেনের সিলেকশন প্যানেলের ভাবনায় সাইফ ছিলেন ঠিকই। না, ওপেনার হিসেবে না, মিডল অর্ডার পজিশন আর তার স্পিন বোলিং মাথায় রেখেই সিলেক্টরদের এমন সিদ্ধান্ত। একটা কুশন সর্ট অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল। তবে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনা করলে সাইফের চেয়ে জিসান আলমই নির্বাচকদের ভাবনায় এগিয়ে থাকার কথা ছিল। 6 ম্যাচে 250, স্ট্রাইক রেট প্রায় 140, যেখানে সাইফ হাসান সমান ম্যাচে করেছেন 132 রান, স্ট্রাইক রেট মাত্র 121। আমরা জিসানের দিকে নজর রাখছি। আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউরড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না, যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয়। সাইফ হাসানের সঙ্গে নুরুল হাসান সোহানও উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে টি-20 দলের সঙ্গে যোগ দিতে। ওই অস্ট্রেলিয়াতেই 2022 বিশ্বকাপে সবশেষ টি-20 খেলেছিলেন ভারতের বিপক্ষে। একদমই আহামরি না সোহানের টি-20-র সাম্প্রতিক পারফরম্যান্স। তাই প্রশ্ন আসে, সোহান শুধুই কি ব্যাকআপ ক্রিকেটার হিসেবে এশিয়া কাপের দলে? তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা 5-6 জায়গায়, স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। চিফ সিলেক্টর যখন এশিয়া কাপের দল নিয়ে ব্যাখ্যা দিতে ব্যস্ত, তার কিছুক্ষণ আগে মিরাজকে দেখা গেছে মিরপুরে নিজের বোলিংয়ের ধার বাড়াতে। মিরাজের সব ফোকাস বাকি 2 ফরম্যাট ঘিরে। নির্বাচকরাও চান টি-20-র চক্করে বাকি 2 ফরম্যাটে পারফর্মার মিরাজকে না হারাতে। মেহেদী মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ, আই শুড সে। এবং শুধু আমাদের নাই, বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ হিম ভেরি ওয়েল অ্যাজ ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। সো সেটার পাশাপাশি টি-20 ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে, সেটা ব্যাটিংয়েও পড়ে, বোলিংয়ে তো অনেক বেশি পড়ে। তো স্টিল হি লাভস দ্য গেম, হি ওয়ান্টস টু প্লে দ্য গেম, বাট স্টিল তিনিও চিন্তা করেন যে প্রভাব কতটুকু। এই ব্যাপারে আমরা খোলামেলা কথা বলি এখন, এবং দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে। এশিয়া কাপে এর আগে টাইগাররা 3 বার ফাইনাল খেলেছে। এবার কি অধরা ট্রফিটা লিটনের হাতে উঠবে? জাকের আলীর বিশ্বাস বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, কিন্তু যিনি এই দলটা গড়েছেন তিনি কি বড় স্বপ্ন দেখছেন? যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা জেতার আগে পাকিস্তানে সাম অফ দ্য প্লেয়ার্স ওয়ার রিয়েলি কনফিডেন্ট, যেটা আমাকে অনেক বেশি আশান্বিত করেছে। এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে, এটা একটা ধাপ আমি মনে করি। এই ধাপটা যদি কাজ করে, আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময়
I think we will be able to make it. আয় ব্যয়ের হিসেবে আরো সুস্পষ্ট হওয়া চাই বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় পরিষ্কারভাবে বলা হলো তাই। খেলাযোগ জেনেছে এই ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বাফুফে জানিয়েছে ভুটান সফররত খেলোয়াড়রা ফিরলেই প্রতিশ্রুত অর্থ বুঝিয়ে দেওয়া হবে নারী ফুটবলারদের। ফুটসাল আর ই ফুটবল নিয়েও আছে সুখবর। ফয়সাল হাবিবের রিপোর্ট। নিজের এক্সিকিউটিভ কমিটি নিয়ে সকাল সকাল রিসোর্টে হাজির বাফুফে বস তাবিথ আওয়াল। এই ভরা বর্ষায় বেড়াতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই করেননি। ছবিতে যা দেখা যাচ্ছে তার পেছনে গল্পটা এমন। ফেডারেশন সভাপতি দেশের ফুটবল কালচারটাই পাল্টে ফেলতে চাইছেন, তাই পূর্বাচলের একটা রিসোর্টে নির্বাহী কমিটির সবাই পেলেন আমন্ত্রণ। সেখানেই হালকা পরিবেশে কার্যনির্বাহী কমিটির ভারী সভা, সেটার দৈর্ঘ্য আবার পাক্কা 6 ঘন্টা। বাফুফে সভা পুরোপুরি ক্লোজ ডোর, তবে ভেতরের খবর জেনেছে খেলাযোগ। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচে আয় ব্যয়ের হিসেব নিয়ে কম্পিটিশনস কমিটির প্রধানের সাথে বাফুফের এক সহসভাপতির বাকবিতণ্ডা সভায় ছড়িয়েছে উত্তাপ। 2 ম্যাচ এক করে হিসেব দাখিল করায় জানানো হয়েছে আপত্তি, তবে অফিসিয়াল মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করতে রাজি না ফেডারেশন। প্রফেশনালিজম দেখিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমাদের সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য, যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকে 30 আগস্ট পর্যন্ত আমরা এটা আবার সময় দিয়েছি। তবে সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার ইস্যু। আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে, তবে কেবল কথায় যে চিড়ে ভেজে না সেটাও আমলে নিয়েছে বাফুফে। আমাদের যে কমিটমেন্টগুলো তাদের সঙ্গে রয়েছে আমরা সেই কমিটমেন্ট 100% ফুলফিল করব। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে এবং ভুটান থেকে তারা কিন্তু আরেকটা জায়গায় খেলতে গিয়েছে। তারা যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে তাদের জন্য আরও অন্য জায়গা থেকেও যেই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে সব কিছু আমরা তাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ফুটবলারদের কাছ থেকে ফলাফল আসছে, সেটা উদযাপনই কেবল নয়, নিশ্চিত করতে হবে মানসম্মত ফ্যাসিলিটিও। সেটা নিশ্চিত করতে নির্দিষ্ট প্রসেস অনুসরণ করছে ফেডারেশন। তারই অংশ হিসেবে সরকারের কাছে 6টা স্টেডিয়াম পাওয়ার ব্যাপারে চলছে দেন দরবার। খেলাযোগ জানতে পেরেছে রাজশাহী, নোয়াখালী, নীলফামারী, গাজীপুর, সিলেট, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নিজেদের করে নিতে চাইছে বাফুফে। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফ্যাসিলিটি বাড়াতে দরকার অর্থ, আর তার জন্য ধারাবাহিকভাবে প্রয়োজন স্পন্সরের। ছেলেদের অনূর্ধ্ব 17 দলের জন্য এবারের সভায় সেটা নিশ্চিত করা হয়েছে। এর বাইরে সুখবর আছে ফুটসাল আর ই ফুটবল ভক্তদের জন্য। ছেলেদের সাফ অনূর্ধ্ব 17 যে খেলা, সেই খেলা আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে হবে এবং শ্রীলঙ্কা থেকে এসে আবার বাংলাদেশ 17 এই টিম, ন্যাশনাল টিম, এরা আবার চায়নাতে যাবে এবং এটার পুরা স্পন্সর রেডিয়েন্স ফার্মাসিউটিক্যাল। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অগাস্টের শেষে সরকারের সাথে মিলে বাফুফে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। এর বাইরে গঠনতন্ত্র সংশোধনের জন্য খসড়া নীতিমালা গ্রহণ ও প্রকিউরমেন্ট পলিসিও পরিবর্তন করা হয়েছে লম্বা মিটিংয়ে। ফয়সাল হাবিব, 71। সাফের শিরোপা রেসে টিকে আছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। ভারতের কাছে ম্যাচ হারের পর আরও সতর্ক অবস্থানে বাঘিনীরা। নেপালের বিপক্ষে রবিবারের ম্যাচটা হারা যাবে না কোনোভাবেই, সেই লক্ষ্য নিয়ে চাংলিমিথান স্টেডিয়ামের মাঠে আবারও নামছে বাংলাদেশ দল। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। জয় পরাজয়ের সংখ্যাটা সমান হওয়ায় এই ম্যাচ বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইনাল সেমিফাইনাল না থাকায় পয়েন্টের ওপর ভর করেই শিরোপা নির্ধারণ হবে। আর এই রেসে ভারতের সাথে আছে বাংলাদেশের নামও। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে বাকি থাকা সব ম্যাচ জিততে হবে বাঘিনীদের। নেপালকে আরও একবার হারাতে পারলে পথটা সুগম হবে। অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল আজকে ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলো হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি ফিরবো।
এখানের ওয়েদার সবকিছু মিলিয়ে এরপর আগামীকালকে আমরা গতকালকে একটা ম্যাচে হেরেছি, দলের বর্তমান পরিস্থিতিটা যদি একটু বলতেন। ওয়েদারের সাথে আসলে মানিয়ে নেওয়ার জন্য 5 দিন আগেই আসা হয়েছে আমাদের ভুটানে। তারপরে হচ্ছে আমরা ওয়েদারের সাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে মানিয়ে নিয়েছি। আর হার জিত তো আছে, যেহেতু ইন্ডিয়াও ভালো টিম, আমরাও ভালো, যেহেতু ছোটোখাটো যে ভুলগুলো ছিল ওগুলা যেন পরবর্তীতে ম্যাচগুলোতে না হয় ওভাবেই কাজ করা হয়েছে। আশা করছি যে পরের ম্যাচগুলোতে ওরকম ভুল ত্রুটি হবে না। কপালটা ভালো না বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের পরপর 2 ম্যাচে হেরেছে বাহরাইনের বিপক্ষে, তবুও অনুশীলন নিয়ে খুশি কোচ ও দলের ম্যানেজমেন্ট। এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে মাঠে নামার আগে দারুণ প্রস্তুতি হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সাইফুল বারের শিষ্যরা। প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে হেরেছে ওরা। এই ম্যাচে জোড়া গোল করেছিলেন বাংলাদেশের মিরাজুল ইসলাম। আনঅফিশিয়াল ম্যাচ হলেও এটা স্বীকৃতি পেয়েছে ফিফা টায়ার 2 এর। এবারই প্রথম দেশের বাইরে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প হলো, আর সেখানে নিজেদের